জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আজকের আয়োজনে এখন চারদিক। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরি নানি। শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি ভাঙে বিক্ষুব্ধরা। সকাল থেকেই বাড়ির সামনে ভিড় করেছেন উৎসুক জনতা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন রকিবুল রাহাত। ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি থেকে এখনো ভাঙচুর চলছে, কি বলছেন বিক্ষুব্ধরা জানাবেন। মানে ৩২ নম্বরের বাড়িটিতে এখন পর্যন্ত কিন্তু ভাঙচুর চলছে, যদিও এই মুহূর্তে কোনো ভারী কোনো যন্ত্রপাতি দিয়ে ভাঙচুরের কাজ চলছে না। যান্ত্রিক ত্রুটির কারণে ঘন্টা দুয়েক হলো যন্ত্রটি কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে। তবে সাধারণ মানুষ যারা রয়েছে বা বিক্ষুব্ধ ছাত্র জনতাও যারা এই বাড়িটির কাছে আসছেন, তারা কিন্তু এখন পর্যন্ত ভাঙচুর চালাচ্ছেন এবং এখানে যারাই আসছেন তারাই কিন্তু তাদের যে ক্ষোভ, বিগত ১৫ বছরে আওয়ামী দুঃশাসনের উপর যে তাদের ক্ষোভ, সেই ক্ষোভের উদ্গীরণ কিন্তু আমরা এই জায়গাটিতে দেখছি। যদিও বাড়িটির ভাঙার কাজ এই মুহূর্তে বন্ধ আছে, তবে কিন্তু আমরা দেখছি যে অনেকেই আসছেন। তারা এসে এই শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর হিসেবে যেটি ব্যবহার করা হতো, সেই বাড়িটির দোতলা বা তিনতলায় উঠছেন। সেখানে উঠে নানান জিনিসপত্র দিয়ে কিন্তু সেই বাড়ির দেয়াল ভাঙতে চেষ্টা করছেন এবং তারা বলছেন যে তারা যে পরিমাণ, অর্থাৎ বিগত ১৫ বছরে আওয়ামী দুঃশাসনে তারা যে পরিমাণ অতিষ্ঠ হয়েছে বা যে পরিমাণ গুম খুন করা হয়েছে, তার প্রতিবাদ স্বরূপই তারা এই বাড়িটি ভেঙে দিচ্ছেন। এবং একই সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতার রক্তের উপর দিয়ে যে এই নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারপরেও সেই সরকারের আমলে এসেও বিগত ফ্যাসিবাদী সরকার, অর্থাৎ বিগত আওয়ামী সরকার, তারা আবার ফেসবুকের মতো জায়গায় এসে বক্তব্য দিতে যাচ্ছেন। সেটিকে কিন্তু তারা বলছেন যে এটি মূলত খুব বড়সড় ঘটনা এবং এটি কিন্তু দেশের রাজনৈতিকভাবে এটি একটি অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা বলেই এখানে যারা অংশগ্রহণ করছেন তারা আমাদেরকে জানাচ্ছেন। এবং এই জায়গাটি থেকে কিন্তু আমরা দেখছি যে নানান রকম স্লোগানও উঠছে এবং সেই সব স্লোগানের সঙ্গে কিন্তু আমরা দেখছি যে সাধারণ মানুষ যারা আসছেন তারাও অনেকে গলা মিলাচ্ছেন এবং তারা বলছেন যে আওয়ামী লীগের এই বাড়ি শুধুমাত্র নিশ্চিহ্ন করা নয়, একই সঙ্গে কিন্তু এই বাড়িটি নিশ্চিহ্নের পাশাপাশি আওয়ামী লীগকে দল হিসেবেও নিষিদ্ধ করার দাবি কিন্তু করছেন। এবং একই সঙ্গে এই বাড়িটি সম্পূর্ণ ঘুরিয়ে দেওয়ার আগ পর্যন্ত ছাত্র জনতা এখান থেকে সরবেন না বলেও কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছেন। এবং এক একজন কিন্তু এক এক কথা বলছেন। তারা বলছেন এই বাড়িটি ভাঙার পরে এই বাড়ির জায়গায় পাবলিক টয়লেট অথবা মসজিদ বা এই জায়গাটিকে কিন্তু এখন যে ভগ্নদশায় আছে সেই অবস্থায় স্মৃতি জাদুঘর করারও কিন্তু দাবি উঠছে এই ৩২ নম্বরে যারা আসছেন তাদের কাছ থেকে। ধানমন্ডি ৩২ থেকে এই ছিল আমার কাছে সবশেষ। অ্যানি, ধানমন্ডি ৩২ থেকে যুক্ত ছিলেন সহকর্মী রকিবুল রাহাত। এদিকে বরিশাল, ভোলা ও খুলনা সহ দেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর করা ভবন ও স্থাপনার সামনে ভিড় করেছেন উৎসুক জনতা। ভাঙা বাড়ির আসবাবপত্র অনেকে যে যার মতো নিয়ে যাচ্ছেন। বুধবার রাতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার পর সকালেও আরেক দফায় আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। জ্বালিয়ে দেওয়া হয় আসবাবপত্র। সে সময় ধ্বংসস্তূপ দেখতে ভিড় করেছেন উৎসুক জনতা। যে যার মতো নিয়ে যেতে শুরু করে মালামাল। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং সাবেক চিফ হুইপ ও শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসানাত আবদুল্লাহ এবং বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক আবদুল্লাহর বাসভবনও। খুলনার শেরবাংলা রোডে শেখ বাড়ি নামে খ্যাত বাড়িটিতে গেল ৪ ও ৫ আগস্ট বেশ কয়েকবার ভাঙচুর করে বিক্ষুব্ধরা। তবে গতকাল রাতে বুলডোজার থেকে গুঁড়িয়ে দেওয়া হয় গোটা অবকাঠামো। এছাড়া গেল রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিব, শেখ হাসিনা ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের নাম ফলক ও ভিত্তি ফলক ভাঙেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এটা দেখিয়া ভালো লাগতে আছে, যাতে এরা দেশে এভাবে অন্যায় আস্তানা গড়িয়া যদি মানুষের প্রতি জুলুম না করতে পারে কোনোদিন। আমার বাড়ি ভাঙচুর হয়েছে সেটা শুনে আমরা আসছি দেখতে। তো তার বউ নাই, বাচ্চা নাই, সে ক্ষমতার অপব্যবহার করছে, সে বাড়ি করছে আলিশান বাড়ি, কোথায় পাইছে? তার নিজস্ব কোনো ব্যবসা আছে? ব্যবসা নাই। প্রোগ্রাম করিয়া আসছে, পুলিশে বাধা দিয়েছে, আর্মিতে বাধা দিয়েছে, শুনে নাই। না শুনিয়া এরা ওয়াল টপকাইয়া ভাঙচুর আরম্ভ করছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিচার নিয়ে অন্তর্বর্তী সরকারের উদাসীনতা রয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক
নাসিরউদ্দিন। বৃহস্পতিবার সকালে ঢাকা কলেজে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে যোগ দিয়ে কথা বলেন তিনি। হত্যা নির্যাতনে জড়িত ছাত্রলীগ নেতা কর্মীদের দ্রুত বিচারের দাবি জানান নাসির। এদিন ঢাকা কলেজ অধ্যক্ষকে স্মারকলিপি দিয়েছে ছাত্রদল। এ সময় দ্রুত তদন্ত কমিটি গঠনের আশ্বাস দিয়েছেন ঢাকা কলেজ অধ্যক্ষ। শেষে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ঢাকা কলেজ ছাত্রদল। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ৬,৫৩১ জনের নিয়োগ বাতিল করে আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে বিক্ষোভ করছেন ভুক্তভোগীরা। বৃহস্পতিবার চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া ৩০ জনের রিটের চূড়ান্ত আবেদনের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। একই সাথে আদালত মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দেওয়ার নির্দেশও দিয়েছেন। ২০২৪-এর জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেন আপিল বিভাগ। এ রায়ের ফলে কোটার ভিত্তিতে নিয়োগ পাওয়া ৬,৫৩১ জনের নিয়োগ অনিশ্চয়তার মধ্যে পড়ে, যা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত জানান উচ্চ আদালত। এদিকে এ রায়ের প্রতিবাদে নজিরবিহীনভাবে আদালতের সামনেই বিক্ষোভ করেন নিয়োগ বঞ্চিতরা। প্রাথমিক বিদ্যা অধিদপ্তর কর্তৃক যে রেজাল্ট তারা পাবলিশ করেছিল, সেই রেজাল্টটা 23/7/2024 তারিখের নোটিফিকেশনের পরিপন্থী এবং মহামান্য অ্যাপিলেট ডিভিশনের 21/7/2024 তারিখের রায়ের পরিপন্থী। এবং রায়ের কনক্লুশন হিসেবে হাইকোর্ট ডিভিশন বলে দিয়েছে যে 31/10/2024 তারিখের যে রেজাল্ট সেটা বাতিল হবে এবং নতুন করে অথরিটিকে মেধার ভিত্তিতে অর্থাৎ 23/7/2024 তারিখের নোটিফিকেশন ফলো করে রায় নতুন রেজাল্ট পাবলিকেশনের নির্দেশনা দিয়েছে। গাজীপুর আব্দুল্লাহপুর উত্তরা হয়ে ঢাকা শহরের ভেতরের 21টি রুটে টিকেটিং পদ্ধতিতে চালু হলো বেগুনি রঙের বাস। এই বাসে ভ্রমণ করতে চাইলে যাত্রীদের নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে। বৃহস্পতিবার সকালে সড়ক পরিবহন মালিক সমিতির উদ্যোগে উত্তরায় কাউন্টার ও টিকেটিং পদ্ধতি সেবা চালু করা হয়। এই পদ্ধতিতে কোনো মালিক আর চালককে দিন চুক্তিতে বাস দিতে পারবে না। চালক এবং হেলপারের বেতন মালিককে বহন করতে হবে। এই উদ্যোগে আপাতত শ্রমিক নেতারা সাধুবাদ জানালেও চালক হেলপারের বেতন কত হবে তা এখনও নির্ধারণ হয়নি। তবে বাস মালিকরা বলছেন তাদের আয়ের 40% এই খাতে ব্যয় হবে। এই রুটে বর্তমানে বাস চলাচল করে প্রায় ২৬০০। পর্যায়ক্রমে প্রত্যেকটি বাসকেই এই পদ্ধতিতে আসতে হবে। এই পদ্ধতির উদ্বোধন করতে এসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, লাভ লোকসান মেনেই মালিকদের রাস্তায় গাড়ি চালাতে হবে। ঢাকা মহানগরীতে যে ভঙ্গুর ট্রাফিক ব্যবস্থা, সেই ভঙ্গুর ট্রাফিক ব্যবস্থা থেকে উত্তরণের জন্য প্রথম পদক্ষেপ। কিন্তু এই ট্রাফিক ব্যবস্থা এত ভঙ্গুর, এত বিশৃঙ্খল, সেটি আর উপস্থাপনের যোগ্য নেই। একটি বাস আর একটি বাসকে গরু মহিষের মতো পিছন দিক দিয়ে ধাক্কা মারে। এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ৫ আগস্টের পর ছাত্র রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। গতানুগতিক রাজনীতি থেকে বের হয়ে শিক্ষার্থীদের সম্প্রীতির রাজনীতি করার আহ্বান জানান তিনি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে ছাত্র অধিকার পরিষদ আয়োজিত উদ্যোক্তা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, উদ্যোক্তাদের সহযোগিতা করা উচিত, এটি সর্বজনীন কাজ। এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, ক্যাম্পাসগুলোতে সুষ্ঠু ধারার ছাত্র রাজনীতি ফিরিয়ে আনার যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে হবে। এজন্য সব রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। 2 দিনের এই মেলায় 35টি স্টলে বিভিন্ন পণ্য নিয়ে হাজির হয়েছেন উদ্যোক্তারা। মেলায় পণ্যের প্রদর্শনী ও বিক্রিতে খুশি পড়াশোনার পাশাপাশি উদ্যোক্তা হওয়া শিক্ষার্থীরা। আমাদের বিশ্ববিদ্যালয়ে জিন্দাবাদ মুর্দাবাদের রাজনীতি না করে সমাজকে সাথে নিয়ে সমাজের উপকার হয়, ছাত্রদের উপকার হয়, শিক্ষার্থীদের উপকার হয়, অভিভাবকদের উপকার হয়, এমন রাজনীতি আমরা চাই। অন্ধ দলীয়পনার বাইরে বেরিয়ে আসতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং কলেজে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনগুলো খুব জরুরি।
ছাত্র সংসদ নির্বাচনগুলো যদি থাকে, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে এই দখলদারি, চাঁদাবাজি কিংবা শিক্ষার্থীদের নিপীড়ন করার এই কর্তৃত্ববাদী ছাত্র রাজনীতির নামে যে অপরাজনীতি, সেই অপরাজনীতি থাকবে না। জুলাই আগস্ট অভ্যুত্থানে আওয়ামী লীগের গণহত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করেছে শহীদ পরিবারের সদস্যরা। সে খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, শহীদ পরিবারের সদস্যদের অবস্থানের কারণে যান চলাচল কি বন্ধ হয়েছে? কি বলছেন শহীদ পরিবারের সদস্যরা? বিস্তারিত জানাবেন। ইনি আজকে বেলা 11:30 থেকেই শহীদ পরিবারের সদস্যরা জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তার বিচারের দাবিতে এই শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। আপনি যে বিষয়টি জানতে চাচ্ছেন যে এই যে শাহবাগ মোড়ে যেহেতু একটি ব্যস্ততম এলাকা, সেখানে যানজটের চিত্রটি মূলত 11:30টার দিকে এই সড়কটি বন্ধ হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই আমরা দেখি যে এই শাহবাগে প্রবেশে আগে যে বিকল্প সড়কগুলো আছে সেগুলো আসলে এখানকার এই যে বাহনগুলো সেগুলো ব্যবহার করছে। এবং মূলত এখানে আমরা যদি প্রভাব বলি যেটিকে, যদিও যান চলাচল বন্ধ আছে, কিন্তু যান চলাচলের বন্ধ থাকার ফলে যেই প্রভাবটি পড়ে সেটি কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে না। কারণ যেটি বলছিলাম যে এই যে অন্য বিকল্প রাস্তা, অর্থাৎ শাহবাগ থেকে যেই এলাকাগুলো মানুষ যাতায়াত করে সেই বিকল্প রাস্তাগুলো আসলে মূলত ব্যবহার করছেন এবং বিকল্প পথ হিসাবে বেছে নিচ্ছেন। এবং এখানে যারা আজকে আরেকটি বিষয় যেটি বলছিলেন শহীদ পরিবাররা, তারা বলছেন যে অভ্যুত্থানের এই যে 6 মাস পার হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান বিচার কার্যক্রম তারা দেখতে পায়নি। সেটি এই গণহত্যা দায়ী অভিযুক্ত আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার কাউকেই এই যে বিচারের আওতায় নিয়ে আসা এখন পর্যন্ত হয়নি এবং কোনো দৃশ্যমান পদক্ষেপও লক্ষ্য করা যাচ্ছে না। তারা সেটিতে ক্ষোভ জানিয়েছেন। তারা বলছেন যে এটি যেমন অন্তর্বর্তী সরকারের একটি ব্যর্থতা রয়েছে, তেমনি যারা এই অন্তর্বর্তী সরকারে আছে অর্থাৎ এই রাষ্ট্র কাঠামোর মধ্যে যারা আছে সেখানে এখনও ফেসিবাদের দোসররা অবস্থান নিয়েছে, যার ফলে এই বিচার কার্যক্রমে দীর্ঘসূত্রিতা বা ধীরগতি, তারা এমনটি বলছেন। এবং তারা বলছেন যে যতদিন পর্যন্ত তাদের এই যে বিচার কার্যক্রম না হবে বা সম্পন্ন না হবে, আওয়ামী লীগের এবং আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা সহ যারা এই গণহত্যার সাথে জড়িত ছিল তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি তারা যেমন জানিয়েছেন। এবং একই পাশে তারা আরেকটি বিষয় বলছেন যে যারা গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন, অনেক পরিবার আছে যাদের কর্মক্ষম মানুষটিকে তারা স্বজনটিকে তারা হারিয়েছেন, তো যার ফলে তাদেরকে পুনর্বাসনের একটি তারা কথা বলছেন যে যথাযথ যেন এই পরিবারগুলোর পুনর্বাসন নিশ্চিত করা হয়। এবং এছাড়া বলছেন যে যারা এই আহত অবস্থায় আছে এবং শহীদ হয়েছেন, এই শহীদ পরিবারগুলোকে যেন সরকার মূল্যায়ন করেন এবং দ্রুত সময়ের মধ্যে বিচার করেন এবং একই সাথে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেন। এই ছিল আমার কাছ থেকে শাহবাগের মোড় থেকে সব শেষ। সিলেট এমএজি উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত 2 যাত্রীর লাগেজ তল্লাশি করে 17 কেজি 300 গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 21 কোটি টাকা। সকালে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও কাস্টমস কর্মকর্তারা স্বর্ণের এই বিশাল চালান জব্দ করে। সংশ্লিষ্টরা জানায় আরব আমিরাতের শারজাহ বিমানবন্দর থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় 2 যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাদের লাগেজ তল্লাশি করে নিরাপত্তা বাহিনী। পরে উদ্ধার হয় 17 কেজি 300 গ্রাম স্বর্ণ। চোরাচালানে জড়িত ওই 2 বাংলাদেশি যাত্রীকে আটক করা হয়েছে। জেসন হোল্ডারের 2 বলে ম্যাচ থেকে ছিটকে গেছে খুলনা। হোল্ডারের মতো অভিজ্ঞ ক্রিকেটার এমন পারফরম্যান্সে হতাশ খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কোয়ালিফায়ারে চিটাগাং কিংসের বিপক্ষে হারের কারণ ব্যাখ্যা করেছেন এই অলরাউন্ডার। এ সময় তরুণ পেসার মুশফিক হাসানেরও প্রশংসা করেন তিনি। হোল্ডার এর আগের ওভার যে বোলিংটা করেছে, আপনি দেখেন যে আমাদের 14 বলে রান লাগতো 32, তো ওখানে ও 1 বলে একটা 6 একটা 4 খেয়ে গিয়েছে। ওইখানেই তো আমাদের ম্যাচটা অনেকটা মনে করেন যে ছুটে গিয়েছে। তো একটা এক্সপিরিয়েন্স বলার যদি ওই মোমেন্টামে এসে যদি মানে বোলাররা যদি মনে করেন 6-4 মেরে দেয়, তাহলে তো এটা আমাদের টিমের জন্য অনেক একটা ডিফিকাল্ট। এর জন্য আমি মানে কনফিডেন্ট পাচ্ছিলাম না, কারণ ওই 2টা বল যেভাবে ও করেছে, যেখানে করেছে, অ্যাটলিস্ট মুশফিক তো এর আগে 2টা ওভার খুবই ভালো করেছে। এবং আপনি দেখেন যে ওদের যে ভাইটাল ব্যাটসম্যান তার উইকেটটাও নিয়েছে। সো ওইভাবে আমি চিন্তা করে লাস্ট ওভারটা ওই দিয়েছিলাম।
ইংল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজে একটি সেঞ্চুরি আর এক 50 হাঁকিয়ে র্যাঙ্কিংয়ে চমক দেখিয়েছেন ভারতীয় ব্যাটার অভিষেক শর্মা। এক লাফে 38 ধাপ এগিয়ে টি-20 সেরা ব্যাটার র্যাঙ্কিংয়ের 2 নম্বরে উঠে এসেছেন 24 বছর বয়সী এই তরুণ ব্যাটার। ইংল্যান্ড সিরিজের আগে র্যাঙ্কিংয়ে 40 নম্বরে ছিলেন অভিষেক। প্রথম 3 ম্যাচে 115 রান সংগ্রহ করে 20 ধাপে এগিয়েছিলেন তিনি। তবে শেষ 2 ম্যাচে দানবীয় ব্যাটিং করে উঠে আসেন তালিকার শীর্ষ 2-এ। টি-20 ব্যাটারদের র্যাঙ্কিং তালিকার শীর্ষে থাকা ট্রাভিস হেডের রেটিং 855 আর 2-এ উঠে আসা অভিষেকের রেটিং এখন 829 পয়েন্ট। ভারতীয়দের মধ্যে র্যাঙ্কিংয়ে এগিয়েছেন হার্দিক পান্ডিয়া ও শিবম দুবেও। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।